প্রেম একটা সময় ছিল যখন যখন যেই নায়ক দেখতাম তাকেই ভালো লাগতো, বিদেশি। প্রথম ঋত্বিক রোশনকে দেখে অনেক ভালো লেগেছিল। আমি মনে করতাম যে বাংলাদেশে যেদিন আসবে ওই দিন ছাড়বো না। তো আমি আসলে যখন ভাবি যে এরপরে মনে হয় আমার অমুকের সাথে কাজ হবে, এটা না কিভাবে যেন হয়ে যায়। আমি যখন চঞ্চল চৌধুরীর সাথে কাজ হয়েছে তার অনেকদিন আগে যেদিন রিলিজ হয় সেদিন আমি প্রথম শো দেখতে গিয়েছিলাম। তো ওই দিন ওটা দেখার সময় আমার মনে হয়েছে যে আমি গিয়াসউদ্দিন সেলিম স্যারের সাথে আমার প্রথম সিনেমাটা হোক, এরকম একটা বিষয় কাজ করছিল। কেন যেন আমি জানি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে মানে আমার কেন যেন মনে হচ্ছিল যে বুকের মধ্যে আগুনের পরে অনেক বুদ্ধিমান। ধরেন আমার মাথায় আসবে না কখনো যে আমি যদি একটা ডিগবাজি দেই আমি ফেমাস, আমি ভাইরাল হয়ে যাব, আমার ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন লাইক পড়বে, শেয়ার পড়বে, ভিউ আসবে, এটা আমার মাথায় আসবে না। আমার মাথায় এত বুদ্ধি নেই, ওনাদের বুদ্ধি আছে, ওনারা করছে, করে খাচ্ছে। আমি সব ধরনের ছবি করতে চাই, সব ধরনের। এখানে গিয়াসউদ্দিন সেলিম স্যার ছিল আমার একটা লাকি চার্ম। আমি তো ভাবিনি যে আমার সিনেমা আমি করব, তখন আমি নাটক করছি। আমি ভাবিনি নাটক বন্ধ করে দিয়ে আমি হচ্ছে সিনেমা করব। যখন আমি জানলাম যে উনি একটা অডিশন নিচ্ছেন, আমি অডিশনে গেলাম, আমাকে সিলেক্ট করলো। তারপর আমি এত কিছু আমি বুঝে কাজটা করিনি, আমি শুধু অভিনয়টা করেছি, শুধু অভিনয় করেছি। এটা কি গিয়াসউদ্দিন সেলিম স্যারের কাজ? আমার সাথে কে আছে না আছে ওগুলি মাথায় রাখলে না চাপ হয়ে যাবে ভাই, আমি পরে অ্যাক্টিং হবে না। কিন্তু তো এত কিছু মাথায় ছিল না। কিন্তু এখন যেটা মনে হয় সেটা হচ্ছে আমি সব ধরনের সিনেমা করতে চাই। আমি যেহেতু নাচ থেকে এসেছি, অ্যাক্টিং এর ওই বীজটা প্রথম থেকে ছিল, ওই নয় রস আমার মধ্যে ছিল। সেটাকে আমাকে আরেকটু বলেছে আর কি, যে আমাকে অ্যাক্টিং ইন্সপায়ার করেছে প্রথম, সেটা হচ্ছে সালাউদ্দিন লাপলু স্যার। ওনার সোনার পাখি রূপার পাখি সিরিয়ালে আমাকে কাস্ট করেন। ওখান থেকে আমি আসলে অ্যাক্টিংটা শিখেছি আমার মনে হয়। ওনাকে আমি শুটিং এ সবসময় বলতাম যে স্যার আমাকে একটু অ্যাক্টিং শেখান, আমি তো শিখতে আসছি। প্রতি মাসে আমি শুটিং এ যাচ্ছি আর বলছি যে স্যার আমাকে অ্যাক্টিং শেখান। উনি ক্রমাগত বলতো যে অ্যাক্টিং শেখা যায় না, তুই যেদিন বুঝবি যে তুই অ্যাক্টিং শিখে গেছিস ওই দিনের পর তোর আর অ্যাক্টিং হবে না। আম্মু হচ্ছে এরকম করে বলতো না, আম্মু আমাকে ইন্সপায়ার করতো। আম্মু একদম ড্যাম শিওর যে মেয়ে আমার হচ্ছে অ্যাক্ট্রেস হবে। আম্মু কনফিডেন্ট। আমি যখন সুরাইয়া ক্যারেক্টার আসে মোবারক নামার, তখন আমার চেয়ে বেশি আমার আম্মু কনফিডেন্ট ছিল। আমার যখন জুইয়ের বিজ্ঞাপন আসে, যখন পাপ্পুন্ন আসে, আমার চেয়ে বেশি আমার মা প্রথমে কনফিডেন্ট ছিল যে না তুমি পারবা। মানের সংকটে প্রথমে আমি নাটক বন্ধ করেছিলাম করা সিনেমার শুটের কারণে। কি সিনেমায় কাজ করছি, ওইটার একটা গ্যাপ তৈরি হয়েছিল। তারপর বিষয়টা হচ্ছে এমন যে অনেক ভালো একটা জিনিস খাওয়ার পরে তখন আর তেতো জিনিসটা খেতে ইচ্ছা করে না। কিন্তু আমি নাটকের মধ্যে অনেক ভালো নাটক হচ্ছে এবং নাটকের দু একজন ডিরেক্টর আছে যাদেরকে আমি ওই যে বলি না যে অডিশনে ডাকেন, তাদেরকে বলেছি যে আপনাদের নাটক আমার খুব ভালো লাগে, আপনারা যদি মনে করেন আমাকে কোনো চরিত্রে লাগবে আমাকে অডিশনে ডাকবেন। সো ওনারা যদি ডাকে আমি কিন্তু কাজ করব, বা কোনো ভালো প্রজেক্টে যদি, এটা হচ্ছে প্রজেক্ট একদম পুরোটা, এটা নাটক সিনেমা না ওটিটি, এখন আর ওইটা আমার কাছে ম্যাটার করে না। অনেক ভালো। আমার সাথে যাদের এই পর্যন্ত দেখা হয়েছে সবাই প্রশংসা করেছে, সবাই। স্পেশালি একজনের নাম আমি বলতে চাই, সেটা হচ্ছে বিজয়ী বরকতুল্লাহ আপা। ওনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি ওই প্রোগ্রামটা থেকে চলে আসতে নিয়েছিলাম। উনি আমাকে টান দিয়ে, এই শুন তোমার অ্যাক্টিং, তুমি তো কিভাবে ভালো অ্যাক্টিং করো। তখনও উনি সিরিজটার পুরো বাকি সবগুলো পর্ব দেখেনি। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আপা আপনি কি পুরোটা দেখেছেন? বলে না দেখিনি, কিন্তু বুঝছো প্রথম ভাত টিপ দিলেই বোঝা যায় কিরকম হলো। তো হ্যাঁ, ইন্টারেস্টিং। জেনি আপু হচ্ছে, জেনি আপু ওনার ক্যারেক্টারটা উকিল, উনি যদি আমার মতো একটা ক্যারেক্টার হতো তখন আমি চিন্তা করতাম যে এই রেপড মেয়েটার চেয়ে যেন আমার অ্যাক্টিং বেশি ভালো হয়, আমাকে দেখে যেন মানুষ বেশি ইমোশনাল ফিল করে। গল্প আসে, অনেক গল্প ভালো আসে, চরিত্র ভালো, কিন্তু আমি সেগুলো না করে দিই। কারণ হচ্ছে আমার মনে হয় যে ওই চরিত্রটা একটা প্রভাবক হিসেবে কাজ করে, করার কিছু থাকে না, ওর লাইফ নাই কোনো, ও জাস্ট ওর জন্য অন্যের লাইফে কিছু একটা হচ্ছে, অন্য ক্যারেক্টাররা জীবনে অনেক কিছু হচ্ছে কারণ এই মেয়েটা আছে, ওর লাইফে কিছু হচ্ছে না। তো এই ক্যারেক্টারগুলো ঝামেলা হয়। এটার মনে হয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমি অনেক বই পড়ি। বই পড়ি এবং আমি লিখতেও পছন্দ করি। তো বেনামে অনেক কিছু ধরেন যে অনেক জায়গায় চলে যায়। তো এই বই পড়ার কারণে মনে হয় যে আমার গল্প বুঝতে সুবিধা হয়। লেখালেখির একটা ইচ্ছা আছে আমার, এরকম না আমার একদম 10টা প্ল্যান থাকে। আমি অনেক বেশি ওভার থিঙ্কার, এটা খুবই নেতিবাচক একটা বিষয়, কিন্তু বেশি ভাবার কারণে আমি আসলে অনেক ওয়ে আউট চিন্তা করি যে এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে, এভাবে অনেক কিছু ভাবি। কিন্তু অ্যাক্সিডেন্ট লাইফে তো ঘটে অনেক সময়।
ওইটার জন্য আছে, আল্লাহ আছে ওইটার জন্য। আর মেইনটেইন করার প্রশ্ন আসে না, কারণ আমি এখনো স্টার হইনি। স্টারডমটা নিয়ে যদি আমি কথা বলি, সেটা আমি আমার ব্যাপারে বলবো না, কিন্তু স্টারডম নিয়ে আমার একটা আলাদা মতামত ওই অবজারভেশনটা শুনতে। সেটা হচ্ছে স্টারডম আমার মনে হয় যে ব্যক্তিত্ব অনেক বেশি প্রভাবিত যখন করে অন্যের জীবনকে, অন্যের মস্তিষ্ককে। আচ্ছা, একটা দর্শক যে শুনছে রেডিওতে, সে যে কথাটা শুনছে, উনি কিন্তু এটা থেকে যায় ওনার সাবকনশিয়াস মাইন্ডে, ওনার মাথায়, ওনার ব্যক্তিত্বে এটা প্রভাব ফেলে। তো যখন কেউ স্টার হয়ে যাবে, যখন তাকে ফলো করা শুরু করবে মানুষ, ভক্ত তৈরি হবে, তখন তার ব্যক্তিত্বটা অনেক অনেক প্রখরভাবে আমার মনে হয় যে প্রভাব ফেলে। সেইটা খেয়াল করে চলাটাই হচ্ছে স্টারডম মেইনটেইন করা। অনেক বুদ্ধিমান, ধরেন আমার মাথায় আসবে না কখনো যে আমি যদি একটা ডিগবাজি দেই আমি ফেমাস, আমি ভাইরাল হয়ে যাব, আমার ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন লাইক পড়বে, শেয়ার পড়বে, ভিউ আসবে, এটা আমার মাথায় আসবে না। আমার মাথায় এত বুদ্ধি নেই, ওনাদের বুদ্ধি আছে, ওনারা করছে, করে খেটে খাচ্ছে। তো আমি আসলে যখন ভাবি যে এরপরে মনে হয় আমার অমুকের সাথে কাজ হবে, এটা না কিভাবে যেন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি যখন চঞ্চল চৌধুরীর সাথে কাজ হয়েছে তার অনেকদিন আগে, আচ্ছা চঞ্চল চৌধুরীরটা পরে মাথায় এসেছে, স্বপ্নজাল যেদিন রিলিজ হয় সেদিন আমি প্রথম শো দেখতে গিয়েছিলাম। তো ওই দিন ওটা দেখার সময় আমার মনে হয়েছে যে আমি গিয়াসউদ্দিন সেলিম স্যারের সাথে আমার প্রথম সিনেমাটা হোক, এরকম একটা বিষয় কাজ করছিল। কেন যেন আমি চাই না, আমি ভাবি আর মানে হয় এটা ভালো। এখন পর্যন্ত অনেক কিছু হয়ও না, আবার আমার মনে হয় যে যেগুলো হয় ওগুলো আমার মাথায় থাকে, যেগুলো হয় না ওগুলো মাথা থেকে চলে যায়। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে মানে আমার কেন যেন মনে হচ্ছিল যে বুকের মধ্যে আগুনের পরে মনে হয় আমার মোশাররফ। আমার ছোটবেলায় মনে হতো যারা একটু বেশি সাজে, মানে 10 জন মেয়ের মধ্যে একজন হচ্ছে স্কুলে কলেজে এসেছে, উনি হচ্ছে একটু এক্সট্রা গ্ল্যামার শো করছে, আর একটু পর ওনার গান শুরু হবে, উনি হচ্ছে নায়িকা, এরকম মনে হতো। এখন মনে হয় কি, যাকে আসলে চোখে পড়বে সেই নায়িকা, কোনো কন্টেন্টে যাকে চোখে পড়বে আমার তাকেই নায়িকা লাগে, যেই পুরুষকে চোখে পড়বে তাকেই নায়ক লাগে, এরকম একটা বিষয়। অভিযোগ আছে এখানে, অনেকে ধরেন যে একটা সিনেমা করলো বা সিনেমার শুটিং শুরু হবে এরকম একটা বিষয়, তখন তার নামের নিচে চলে আসে চিত্রনায়িকা। আমার এখন পর্যন্ত সবাই অভিনেত্রী বলে, এখন যাদের জন্য কাজ করি, সাংবাদিক ভাই, দর্শক, সবাই যদি আমাকে অভিনেত্রী বলে তাহলে তো আমি অভিনেত্রী। আমার এখন পর্যন্ত যে যা আছে তাতে খুশি আছি, অভিনেত্রী শুনতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যখন নায়িকা বলবো ওটাও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। প্রথমত আমি স্টারডম এখনো নেই আমার, আমি এখন স্টার নই। আচ্ছা, তুমি মধ্যে মানুষজন আমার ভালো লাগে, স্পেশালি চিনে আমাকে আর কি প্রথমত সোনার পাখি রূপার পাখির বিজলি ক্যারেক্টার নিয়ে। এখন মোবারকনামা হওয়ার পরে মোবারকনামা, আমার একটা সমস্যা আছে কি, আমি যখন যে ক্যারেক্টার করি সেই ক্যারেক্টার আমি এত বেশি প্রেজেন্ট করি, ওই ক্যারেক্টারটার নাম উচ্চারিত হয়, আমার নামটা কম উচ্চারিত হয়। যেমন জুইয়ের বিজ্ঞাপন নিউ ইয়র্ক টাইমসে চলে গেছে, কিন্তু সেখানে জুইয়ের ওই ক্যারেক্টারের নাম বলেছে, আমার নাম বলেনি। যখন মোবারকনামা সুরাইয়ার নাম বলছে, এখন এসে শানাচুইর নাম একটু একটু বলছে অনেকে, কিন্তু আমার হয়তো আমি ক্যারেক্টারটাকে বেশি প্রায়োরিটি দিই, এর জন্য ক্যারেক্টারগুলো অনেক মানুষের কাছে পৌঁছায়, আমি একটু কম পৌঁছাই। যাই না তাই আমারটা আসে না, আমি গেলে আমারটাও আসতো, এই আর কি। আমি যা করছি সেগুলো আসছে, ক্লিক কালচারে হয়তো এটা একটু কম পড়ে, এই জন্য কম আসছে, আর যেগুলো ক্লিক কালচারে এগিয়ে তারা একটু বেশি সামনে আসছে। নতুন নতুন রিলস, টিকটক, ইনফ্লুয়েন্সিং ওয়ার্ড, এসব ইংলিশ শব্দ যখন নতুন নতুন আমরা আমাদের কালচারে ঢুকে, তখন ওইটার একটা ঝামেলা হয়ে যায় ব্যবহারে। আশা করছি যে আমরা যত দিন যাবে আমরা বুঝবো আসলে কে আমরা কোন জায়গাটায় আছি, আমাদের জায়গাটা মেইনটেইন করতে আর একটু শিখবো। হয়তো প্রেম একটা সময় ছিল যখন যেই নায়ক দেখতাম তাকেই ভালো লাগতো, বিদেশি প্রথম ঋত্বিক রোশনকে দেখে অনেক ভালো লেগেছিল, আমি মনে করতাম যে বাংলাদেশে যেদিন আসবে ওই দিন ছাড়বো না, এরকম একটা বিষয়। তো ওই বয়সটা পার হয়ে গেছে, এখন আর এরকম হয় না। আর ব্রেকআপের আমার আসলে আমি অনেক ফ্যামিলি সেন্ট্রিক, তো আমার স্কুল গার্লস স্কুল, কলেজও হচ্ছে গার্লস, ভার্সিটিও গার্লস। তো সমস্যা হচ্ছে আমার ছেলেদের সাথে ওরকম আর কি মেশা হয় না, পুরুষ বিদ্বেষ নাই, কিন্তু আমার যোগাযোগ ওরকম হয় না রেগুলার, করা পাহারা না। আমার আম্মু খুবই মানে আরাম আম্মু একদম। আম্মু বলে যে শুনো, বিয়ে হচ্ছে কেউ আর কি দেয় না, বিয়ে করতে হয়। সো তোমার যখন মনে হবে তুমি বিয়ে করবা, তোমার যখন মনে হবে তুমি প্রেম করবা, এটা নিজের ভালোটা ভেবে তারপর এটা করবা। সো এইগুলোতে বাধা ধরে নেই। আমার মনে হয় যে এই বাধা ধরা শাসন অতিরিক্ত না থাকার কারণে মনে হয় আমি আমার নিজের ভালোটা বুঝতে শিখেছি একা।